তোমাদের পড়াইছিলাম যে সহনুমানের মূর্তিবাবু। আজকে আবার ওটা আলোচনা করতেছি। সহনুমানের মূর্তিবাবু তিনটি অর্থে ব্যবহৃত হয়। প্রথম হলো শুধু আশ্রয় বাক্য দুটির গুণ ও পরিমাণ অনুসারে সহনুমানের যে আকার হয় তাকে বলা হয় সহনুমানের মূর্তিবাবু। দুটি আশ্রয় বাক্য দুটি, এটাকে বলে প্রধান আশ্রয় বাক্য আর এটাকে বলে অপ্রধান আশ্রয় বাক্য। এটার গুণ এবং পরিমাণকে বলা হয় সহনুমানের মূর্তি। আবার দ্বিতীয় অর্থে আশ্রয় বাক্য দুইটা এবং সিদ্ধান্তের গুণ ও পরিমাণ অনুসারে সহনুমানের যে আকার হয় তাকে বলা হয় সহনুমানের মূর্তি বা রূপ। তৃতীয় অর্থে বৈধ মূর্তিকেই বলা হয় সহনুমানের মূর্তি। আমরা জানি যে সহনুমানের মূর্তি বা রূপ হলো, আমরা জানি সহনুমানের চারটি বাক্য এ, ই, আই এবং ও। এই চারটা বাক্য থেকে আসছে যে 16টা মূর্তি আসছে। এখানে চারটা, এখানে চারটা, এখানে চারটা, এখানে চারটা, 16টা। আবার গুণ পরিমাণ অনুসারে আশ্রয় বাক্যের গুণ পরিমাণ অনুসারে আসছে সহনুমানের মূর্তি। সেখানে বলা আছে 4 × 64। একটাতে প্রথম সংস্থানে 16টা, দ্বিতীয় সংস্থানে 16টা, তৃতীয় সংস্থানে 16টা এবং চতুর্থ সংস্থানে 16টা, 4 × 64। আবার প্রথম সংস্থানে আসছে 4টা, 64টা মূর্তি। কীভাবে আসলো? যখন আমরা এ এ এ বলবো, হ্যাঁ, তারপরে এ এ ই, এ এ আই, এ এ ও, তাহলে এখানে আসলো 4টা। তারপরে এভাবে আসলো এ ই ই, এ এ ই এ, এ ই ই, এ ই আই, এ ই ও, এভাবে আসলো তোমাদের 64। এখানে 64, এখানে 64, এখানে 64, এখানে 64, 4 × 64 ইতিহাসে 256। প্রথমেই পাইলাম আমরা 16টা মূর্তি, 16টা। তারপরে পেলাম আমরা 64, তারপরে 4 × 64, 256। এগুলো আমরা মূর্তি পাব। এর মধ্যে সহনুমানের নিয়ম অনুযায়ী সবগুলো মূর্তি বৈধ হবে না। এই সহনুমানের নিয়ম অনুযায়ী এখানে হলো 8টা, যেমন ই ই, ই ও, তারপরে ও ই ও, এগুলোর কোনো মূর্তি হবে না। তারপরে দুটো আশ্রয় বাক্য যদি বিশেষ হয়, দুটো আশ্রয় বাক্য বিশেষ হলে তারও কোনো মূর্তি হবে না। যেমন আই আই, আই ও, ও আই, এরকম কোনো মূর্তি হবে না। এটা আমরা সহনুমানের নিয়ম থেকে পেয়েছি। তারপরে বলা আছে যে প্রধান আশ্রয় বাক্য যদি বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য যদি নেতিবাচক হয় তার থেকেও কোনো মূর্তি আসবে না। তাহলে আমরা পাইতেছি এখন 1 2 3 4 5 6 7 8, এই 8টার থেকে মূর্তি আসবে। হ্যাঁ, এই 8টার থেকে মূর্তি কিভাবে আসবে? আমরা প্রথম সংস্থানে মূর্তি পাবো 4টে। আমরা এক এক করে এগুলো আলোচনা করব। প্রথম সংস্থানে মূর্তি আসবে হলো 4টে। 1 নম্বর হবে বার্গার, সেলারেন, দাড়ি, এই প্রথম সংস্থানে আমরা এই 4টা মূর্তি পাবো। যে 8টা থাকলো ওই 8টার থেকে আমরা 4টা পাবো। আবার দ্বিতীয় সংস্থানে সংস্থানের মূর্তি হলো 4টি।
সিসার, কেমিস্ট্রি, হিস্ট্রি, এই দ্বিতীয় সংস্থানে পাবো আমরা 4টা। তৃতীয় সংস্থানে মূর্তি পাবো আমরা 6টি। তাহলে ডাইরেক্টলি DRAP ডাইরেক্টলি, DI ডিসামিস, DTC ফিলেটন, বোকার্ডো, ফিরিসন। এই তৃতীয় সংস্থানে পাবো আমরা 6টা। চতুর্থ সংস্থানের মূর্তি হলো 5টি। Daraventic, Keminis, Dimaris, Pisico, Kirison. এই চতুর্থ সংস্থানে আমরা পাবো 5টা, ব্যারামেন্টিক, কেমিনিস, ডিমারিস, ফিসিপো, ফিসিসন। এই যে আমরা প্রথম সংস্থানে পাইলাম 4টা, দ্বিতীয় সংস্থানে পাইলাম 4টা, তৃতীয় সংস্থানে পাইলাম 6টা এবং চতুর্থ সংস্থানে 5টা। এই মূর্তি হলো এই 19টা হলো বৈধ মূর্তি। এখন আমরা সপ্তম অধ্যায়, আমরা এখন পরের অধ্যায় সপ্তম অধ্যায়ে আছে আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি।
এই আরোহণ মান এবং আরোহণ মানের ভিত্তিতে আমরা প্রথমে আরোহকে ভাগ করছি দুইভাবে। প্রকৃত আরোহণ এবং অপ্রকৃত আরোহণ। এই প্রকৃত আরোহণ আবার 3 প্রকার। আবার অপ্রকৃত আরোহ আবার 3 প্রকার। পূর্ণাঙ্গ আরোহ, নিখুঁত আরোহ, পুনঃগণনামূলক আরোহ একই নাম। তাহলে অপ্রকৃত আরোহ 3 প্রকার। একটা হলো পূর্ণাঙ্গ আরোহ, তারপরে এর নাম আছে পুনঃগণনামূলক আরোহ বা নিখুঁত আরোহ, আর একটা হলো যুক্তি সাম্যমূলক আরোহ বা তর্ক সাম্যমূলক আরোহ, আর হলো ঘটনা সংযোজন। এখন আমরা এই যে আরোহটা কাকে বলে? আরোহের সংজ্ঞা হলো যে অনুমান প্রক্রিয়া, আরোহের অনুমান প্রক্রিয়ায় আমরা কয়েকটি বিশেষ দৃষ্টান্ত থেকে একটা সার্বিক সিদ্ধান্তে উপনীত হব, তাকে বলা হয় আরোহ। বিশেষ দৃষ্টান্ত কীরকম? বিশেষ দৃষ্টান্ত বলতে আমরা বুঝি যে রহিম হয় মরণশীল, করিম হয় মননশীল, যদু হয় মননশীল, রহমান হয় মননশীল, অতএব সকল মানুষ হয় মননশীল। এখানে দেখা যাচ্ছে যে আশ্রয় বাক্যগুলো বিশেষ আর সিদ্ধান্তটা হলো সার্বিক। এই আরোহ আবার 2 প্রকার। একটা হলো প্রকৃত আরোহ, একটা অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহটা কাকে বলে? যে আরোহমূলক উল্লঙ্ঘন বা আরোহমূলক লঙ্ঘ থাকে তাকে বলা হয় প্রকৃত আরোহ। এই প্রকৃত আরোহকে অনির্দেশ যাত্রাও বলা হয়। তাহলে প্রকৃত আরোহটা এখানে আরোহমূলক উল্লঙ্ঘন বা আরোহমূলক লঙ্ঘ থাকে। আরোহমূলক লঙ্ঘটা এই ধরনের জানার থেকে অজানায়, তারপরে বিশেষ থেকে সার্বিক, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে, বিশেষ থেকে সার্বিক গমন করা হয়, তাকে
আরোহের উলম্ফন বলে বা আরোহমূলক লম্ফ বলে বা অনির্দেশ যাত্রা বলে। আর অপ্রকৃত আরোহটা হলো যে আরোহে আরোহমূলক উলম্ফন বা আরোহমূলক লম্ফ থাকে না, তাকে বলা হয় অপ্রকৃত আরোহ। এই প্রকৃত আরোহ তিন প্রকার, একটা হলো বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যমূলক অনুমান। বৈজ্ঞানিক আরোহ যে অনুমান প্রক্রিয়ায় আমরা প্রকৃতির নিয়মিত নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে বিশেষ দৃষ্টান্ত থেকে যদি সার্বিক সংশ্লেষক বাক্যে উপনীত হব, তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। তাহলে বিশেষ থেকে সার্বিকে, হ্যাঁ, ওই যে আরোহের যে উদাহরণ দিলাম ওটাই কিন্তু বৈজ্ঞানিক আরোহের উদাহরণ একই। আবার অবৈজ্ঞানিক আরোহটা এ ধরনের যে এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি বাদ দিয়ে, হ্যাঁ, কার্যকর নিয়ম ব্যতিরেকে প্রকৃতি নিয়মিত নীতির উপর নির্ভর করে যে সার্বিক বাক্য স্থাপন করা হয় তাকে বলা হয় অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহ এ ধরনের যে আমরা এ যাবৎ যত কাক দেখেছি সবই কালো, এ থেকে আমরা অনুমান করব যে সব কাক হয় কালো, এটাই হলো অবৈজ্ঞানিক আরোহ। আর সাদৃশ্যমূলক অনুমান হলো যে দুটি বিষয় বা দুটি ঘটনার মধ্যে সামঞ্জস্যমূলক থাকবে, হ্যাঁ, একটা সিদ্ধান্ত, নতুন একটা সিদ্ধান্ত নেওয়া হবে বা টানা হবে, তাকে বলা হয় সাদৃশ্যমূলক অনুমান। যেমন পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে জীবের অস্তিত্ব আছে, অতএব পৃথিবীতে জীবের অস্তিত্ব আছে, অতএব মঙ্গল গ্রহেও অস্তিত্ব আছে। এই যে নতুন যে সিদ্ধান্তটা আসলো এটাই হলো সাদৃশ্যমূলক অনুমান। এখন আমরা যে আরোহের অনুমানের ভিত্তি, আরোহ অনুমানের ভিত্তি নিয়ে আমরা একটু আলোচনা করব। আরোহ অনুমানের ভিত্তি, আরোহ আকারগত ভিত্তি বা রূপগত ভিত্তি, আর একটা হলো বস্তুগত ভিত্তি। একটা হলো আকারগত ভিত্তি, একটা হলো বস্তুগত ভিত্তি। এই আকারগত ভিত্তি আবার দুই প্রকার। কার্যকরণ নিয়ম বা কার্যকর নীতি। এই আকারগত ভিত্তি দুই প্রকার, একটা হলো প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, একটা কার্যকর নিয়ম বা কার্যকর নীতি। আবার বস্তুগত ভিত্তি হবার দুই প্রকার, একটা হলো পরীক্ষণ আর একটা হলো নিরীক্ষণ।
শেষ।